হ্যালো স্টুডেন্টস, আজকের ইতিহাস ক্লাসের টপিকটাই হলো উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, এই যে দুটো টার্ম আমি ইউজ করলাম, বলতে পারবে এদের মধ্যে পার্থক্যটা কোথায়? উত্তরটা ভাবতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছে, তাই না? আসলে অনেক সময় এই দুটো শব্দ একই অর্থ বোঝাতে ব্যবহার করা হয়, কারণ এদের মধ্যে রয়েছে অনেক মিল, কিন্তু তারপরেও কোথাও যেন এই ধারণা দুটো একে অপরের থেকে আলাদা। হ্যাঁ, উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম এবং সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম, এই দুইয়ের মধ্যেকার মিল ও অমিলের জটিল ধারাটি সহজভাবে বোঝাতেই শুরু করব আজকের ক্লাস। তাহলে চলো, লেটস স্টার্ট। উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নিরূপণের প্রথম পর্যায়ে আমরা দেখে নেব এই দুইয়ের মধ্যে কি কি সাদৃশ্য রয়েছে। এই সেই বিখ্যাত উত্তমাশা অন্তরীপ, যা আবিষ্কৃত হয় পর্তুগিজ নাবিক বার্থেলোমিউ দিয়াজের হাত ধরে। কবে জানো? খ্রিস্টীয় 15 শতক নাগাদ। হ্যাঁ, এই 15-16 শতকই হলো সেই সময় যখন ইউরোপের বহু অভিযাত্রী পা রাখেন নতুন নতুন দেশের মাটিতে। ক্রমশ সেই সকল দেশের সঙ্গে ইউরোপীয়রা গড়ে তোলে বাণিজ্যের সম্পর্ক। সদ্য আবিষ্কৃত দেশগুলির সঙ্গে বাণিজ্য দিন দিন বাড়তে থাকায় কালক্রমে এই দেশগুলি পরিণত হয় উপনিবেশে। আর এই উপনিবেশগুলির সংখ্যা বা আয়তন যখন বৃদ্ধি পায়, তখনই তা রূপান্তরিত হয় সাম্রাজ্যে। অর্থাৎ উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ উভয়েরই সম্পর্কের ভিত্তি হলো নতুন দেশ ও তার জনগণ। বাংলায় একটা প্রবাদ আছে, জানো তো? অর্থই অনর্থের মূল। সে সময় এই অর্থের মোহই প্রবলভাবে ঘিরে ধরেছিল ঔপনিবেশিক শক্তিগুলিকে। আসলে নিজ দেশে শিল্প প্রতিষ্ঠা করতে যেমন প্রয়োজন ছিল সস্তা কাঁচামালের, তেমনি শিল্প পণ্য বিক্রি করতে দরকার ছিল বাজারের। স্বাভাবিকভাবেই নতুন নতুন বাজার দখলের জন্য তারা গড়ে তোলে নতুন উপনিবেশ। কিন্তু ঔপনিবেশিক শক্তি তো কেবল একটি ছিল না, ছিল অনেকগুলি।
তাই তারা নিজেদের স্বার্থ বজায় রাখতে গিয়ে জড়িয়ে পড়ে দ্বন্দ্বে। আর এই যুদ্ধ বিগ্রহের পরিণামেই উপনিবেশ পরিণত হয় সাম্রাজ্যে। তাহলে বুঝলে তো, উপনিবেশ হোক কিংবা সাম্রাজ্য প্রতিষ্ঠা, উভয়েরই উদ্দেশ্য কিন্তু এক, আর্থিক শোষণ। হ্যাঁ, এই ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠার বাসনাই ছিল উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যেকার সম্পর্কের অন্যতম মূলগত উপাদান। এমনটাও বলা হয় যে লুণ্ঠন, দখলদারি এই ধরনের আদিম মনোবৃত্তি থেকেই সৃষ্টি হয়েছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের এই সাদৃশ্যগুলো জানার পর মনে হয়তো হতেই পারে যে এই দুটি হয়তো একে অপরের পরিপূরক। তাহলে এদের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? হ্যাঁ, পার্থক্য আছে বৈকি। এবার চোখ রাখার পালা সেদিকেই। প্রথমেই আলোচনা করব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এই দুই ধারণার উৎপত্তিগত পার্থক্য সম্পর্কে। মোটামুটিভাবে খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর পর থেকে পরিচিতি পায় উপনিবেশবাদ। আর সাম্রাজ্যবাদ, সেক্ষেত্রে অনেক পণ্ডিতই মনে করেন যে এই ধারণাটি নাকি বহু প্রাচীন, এমনকি প্রাচীন ভারত কিংবা রোমেও এর অস্তিত্ব ছিল। অবশ্য আধুনিক অর্থে সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটে খ্রিস্টীয় ষোড়শ শতাব্দী থেকে এবং তা বিকশিত হয় ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে। উৎপত্তিগত দিকের পাশাপাশি আমরা লক্ষ্যের দিক থেকেও কলোনিয়ালিজম ও ইম্পেরিয়ালিজমের মধ্যে বৈসাদৃশ্য খুঁজে পাই। উপনিবেশ হলো নিজের দেশেরই এক স্বাভাবিক বিস্তার বিশেষ। কোনো দেশের জনসংখ্যা উদ্বৃত্ত হলে তাদের অন্য দেশে পুনর্বাসন দেওয়া অথবা ব্যবসা বাণিজ্য বিস্তারের লক্ষ্য নিয়েই গড়ে তোলা হয় উপনিবেশ। কিন্তু সাম্রাজ্যবাদের ক্ষেত্রে আমরা এমনটা দেখতে পাই না। সাম্রাজ্যবাদে সশস্ত্র অভিযানের মধ্যে দিয়ে অন্য ভূখণ্ডের উপর নিজের আধিপত্য প্রতিষ্ঠা করা হয়। এক কথায় সাম্রাজ্যবাদের মূল লক্ষ্যই হলো অর্থনৈতিক স্বার্থ সাধনের উদ্দেশ্যে পররাজ্য গ্রাস করা। রূপভেদগত দিক থেকেও উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে বেশ কিছু অমিল চোখে পড়ে। যেমন
প্রকৃতিগত দিক থেকে সাম্রাজ্যবাদ নানা রকমের হতে পারে। অর্থনৈতিক সাম্রাজ্যবাদ, সামরিক সাম্রাজ্যবাদ, সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ ইত্যাদি। তবে এই ধরনের কোনো রূপভেদ দেখা যায় না উপনিবেশবাদের ক্ষেত্রে। যদিও আধুনিক উপনিবেশবাদকে অনেকেই নয়া উপনিবেশবাদ বলে অভিহিত করে থাকেন। জানো তো, স্পেনীয়রা যখন আমেরিকায় উপনিবেশ বিস্তার করেছিল তখন সেখানকার এক বিস্তীর্ণ অঞ্চল দখল করে নাম দিয়েছিল কিংডম অফ নিউ স্পেন বা নতুন স্পেন। শুধু তাই নয়, আমেরিকার সেই সব এলাকায় স্পেনের অনুকরণেই গড়ে ওঠে প্রশাসন। এমনকি স্পেনের বহু মানুষও সেখানে গিয়ে বসবাস করতে শুরু করে। আসলে উপনিবেশবাদের ক্ষেত্রে আধিপত্য স্থাপনের প্রকৃতিটা ছিল খানিকটা এমনই। ঔপনিবেশিক রাষ্ট্র থেকে প্রচুর মানুষ এসে বাস করত নতুন উপনিবেশে, যদিও তারা সর্বদাই অনুগত থাকত নিজেদের মাতৃভূমির প্রতি। তবে সাম্রাজ্যবাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। এখানে সাম্রাজ্যবাদী শক্তি তার অধিকৃত উপনিবেশে বসবাস নাও করতে পারে। এই শক্তিশালী রাষ্ট্রগুলি মূলত বিজিত এলাকাগুলির উপর কায়েম করে চরম রাজনৈতিক সার্বভৌমত্ব। উপনিবেশের অংশ হিসেবে নয়, এরা নিজেদের তুলে ধরে সেখানকার বিদেশি শাসক হিসেবেই। 1600 খ্রিস্টাব্দ ভারত ইতিহাসের একটি দিক নির্ণায়ক বছর, কারণ এই বছরই বাণিজ্য সূত্রে ভারতের মাটিতে পা রাখে ব্রিটিশরা। ধীরে ধীরে তারা এখানে বসতি গড়ে তুলতে থাকে। আর সময় এগোনোর সাথে সাথে ব্রিটিশ শক্তি ক্রমেই এখানকার রাষ্ট্র ব্যবস্থার উপর কায়েম করতে শুরু করে নিজেদের নিয়ন্ত্রণ। হ্যাঁ, এটাই হলো উপনিবেশবাদের নিয়ন্ত্রণের কৌশল। তবে এদিক থেকেও সাম্রাজ্যবাদের ক্ষেত্রে দেখা যায় ডিফারেন্স। এক্ষেত্রে কিন্তু কাজে লাগানো হতো প্রত্যক্ষ সামরিক অভিযানকে। শক্তিধর দেশগুলি এই অভিযানের সাহায্যে যে কোনো দেশ দখল করত ও তারপর সেখানে প্রতিষ্ঠা করত নিজেদের সর্বময় কর্তৃত্ব। কি উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্কের বিষয়টা এবার নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার, তাই তো? তবে একটা কথা না বললেই নয়, এই দুইয়ের কোনোটিই কিন্তু মানব সমাজের পক্ষে মঙ্গলজনক হয়নি, বরং উভয়ের দাপটে একসময় গোটা বিশ্ব হয়ে পড়েছিল বিপর্যস্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
প্রায় সর্বত্রই উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের অবসানের দাবি ওঠে। এমনকি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর বক্তব্যেও উঠে আসে এই একই বিষয়ের অনুরণন। We would consider it our moral duty to lend all support to the ending of colonialism and imperialism so that people everywhere are free to mold their own destiny.